কত জন্ম অপেক্ষা করাবে আমাকে ইসমাম? ভাইয়াকে ছেড়ে আমাকে দেখ, আমার গিফটটা দে। ইসমাম ইলহামকে ছেড়ে ঈশিতার দিকে তাকিয়ে বলে, আজ বুঝতে পারলাম ইস্যু, তোর বিয়ে কেন হচ্ছে না। তোর যা চেহারা হয়েছে তাতে পাত্র জুটবে বলে মনে হয় না। ঈশিতা ইসমামের বুকে আদরের সহিত কিল খুশি মেরে বলে, আমার ভাইদের থেকেও দেখতে হ্যান্ডসাম, রাজপুত্রের মতো বর হবে আমার, দেখিস তোরা হাঁ হয়ে যাবি। ইহান কোটি কোটি পায়ে লিভিং রুমে গিয়ে দাঁড়ায়। ঋতু তাকে নিয়ে এসেছে। ইসমাম ঋতুর দিকে তাকিয়ে বলে, আপনাকে দেখে মনে হচ্ছে আরেকজন হোসনে আরা শান্তি দাঁড়িয়ে আছে ভাবি। মাথায় এত বড় ঘুমটা। ঋতু মুচকি হাসে। ইসমাম ইহানের দিকে তাকিয়ে আদুরে কণ্ঠে বলে, আমাকে চিনেছো তুমি? আমি ছোট বাবা তোমার। ইহান অবাক চোখে তাকিয়ে থাকে তার ছোট বাবার দিকে। ইসমাম এসে ওকে কোলে তুলে চুমু খায়। নিচে হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। আলো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে। গায়ে ওই লোকটার দেওয়া শাড়ি গয়না। নিচের দিকে তাকাতেই আলোর দুঃখ হচ্ছে খুব। নিচে ওই লোকটা আনন্দ করছে। আজ তার ভাই এসেছে, তার পরিবার সম্পূর্ণ হয়েছে। লোকটাকে দেখে যতদূর মনে হয়েছে লোকটা তার পরিবারের লোকদের প্রচণ্ড ভালোবাসে, অথচ এই লোকটা আলোকে তার পরিবার থেকে দূরে সরিয়ে নিচের কারাগারে বন্দি করে রেখেছে। ইসমাম এদিক ওদিক তাকিয়ে বলে, ভাইয়া বলেছে সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? এখানে তো কোনো সারপ্রাইজ নেই। সবাই মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। শামীম ইসমামকে সোফায় বসার নির্দেশ দিয়ে নিজেও বসে। ইহান তার ছোট বাবার কাছ থেকে উঠে গিয়ে বড় বাবার কোলে বসে পড়ে। শামীম ইসমামের দিকে দৃষ্টি দিয়ে ঠান্ডা গলায় বলে, আমি বিয়ে করেছি ছোট। ইসমাম প্রথমে বুঝে উঠতে পারেনি ভাইয়ার কথা। কয়েক মুহূর্ত সময় নিয়ে সে যেই না সবটা বুঝেছে, অমনি চাপা স্বরে চেঁচিয়ে বলে, রিয়েলি? ভাইয়া মজা করছো না তো? শামীম মৃদু হেসে মাথা নাড়ায়। ঋতু এবং ঈশিতা একে অপরের দিকে শুকনো মুখে তাকায়। ইসমাম শামীমকে বলে, এত বড় একটা কথা তুমি এখন বলছো ভাইয়া? এটা কোনো কথা? আমি খুব করে চাইতাম যে তুমি বিয়ে করো, আর তুমি আমাকে না জানিয়েই। ইলহাম ইসমামকে থামিয়ে দিয়ে বলে, তোকে সারপ্রাইজ দিয়েছে, এত খেপে যাচ্ছিস কেন তুই? ইসমাম অভিযোগের সুরে বলে, খেপে যাচ্ছি না। আমি সবার জন্য কত গিফট নিয়ে এলাম, সেখানে নতুন ভাবিকে খালি হাতে দেখবো? কি একটা লজ্জায় ফেলে দিলে তুমি ভাইয়া। আচ্ছা, নতুন ভাবি দেখতে কেমন? ফুলির মা পাশ থেকে বলে ওঠে, একেবারে হিন্দি সিনেমার নায়িকা দিব্যা ভারতীর মতন ছোট ভাইজান, কিন্তু গায়ের রংটা একটু চাপা এবং একটু খাটো, তাই বড় ভাইজানের পাশে খুব মানাইছে। মাশাল্লাহ মাশাল্লাহ। ইসমাম হেসে ফেলে। তোমার বর্ণনা শুনে আমার তো আর তর সইছে না ফুলির মা। আমাদের দিব্যা ভারতী ভাবি কোথায়? ডাকো তাকে, নাকি ভাইয়ার ঘরে গিয়ে দেখবো? তুই বস, ঋতু ডেকে আনছে। শামীম ইসমামকে কথাটি বলে ঋতুর দিকে তাকায়। ঋতু মাথা নাড়িয়ে সিঁড়ির কাছে যায়। ইসমাম ভাইয়ের দিকে তাকিয়ে বলে, কবে করলে বিয়ে? 4-5 দিন আগে। নির্বাচনী ঝামেলার মধ্যে কি এমন তারা ছিল? প্রেমের বিয়ে নাকি ভাইয়া? কখনো তো বলনি আমাকে। বাবা জানে? ভাবি, আয়নায় নিজের প্রতিবিম্বের থেকে চোখ সরিয়ে ঋতুর দিকে তাকায়। দরজার বাইরে থেকে ওকে দিয়ে ডাকছে আলোকে। নিস্তেজ কণ্ঠে আলো বলে, আবার কি? শাড়ি গয়না তো পরেছি। ঋতু ভেতরে ঢোকে। আলোকে একবার তাকিয়ে দেখে, কি সুন্দর মুখশ্রী। তার ভাসুর এমনি এমনি দিওয়ানা হয়নি। সোনার গয়নাগুলো পরে একেবারে নতুন বউয়ের মতো লাগছে আলোকে। চোখ ফেরানো দায়। আলো তার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। ঋতু বলে, নিচে চলুন ভাবি, ভাইয়া ডাকছে। আমি কেন নিচে যাব? তার দরকার থাকলে তাকে এখানে আসতে বলো। আপনাকে নিচে নিয়ে যেতে বলেছে। তার ছোট ভাই এসেছে, সম্পর্কে আপনার দেবর। তাতে আমার কি? যাকে স্বামী বলে স্বীকার করি না, তার ছোট ভাইকে দেবর বলছো কেন? কঠিন গলায় বলে আলো। ঋতু বলে, চলুন ভাবি, জিদ করবেন না, 2 মিনিট থেকেই চলে আসবেন। আলো একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঋতুর পিছু পিছু সিঁড়ির দিকে যায়। সিঁড়ি বেয়ে নামতে নামতে হঠাৎ করে সে থমকে দাঁড়ায়। নিচে সবাই কথা বলছে। ইয়াসার মির্জা, ইলহাম মির্জা ছাড়াও অন্য একটি পুরুষ কণ্ঠ আলোর কানে যেতে এসে চমকে ওঠে। সে কি সত্যিই শুনছে নাকি তার ভ্রম? ঋতু আলোকে দাঁড়িয়ে পড়তে দেখে বলে, আসুন ভাবি। আলো কাঁপছে।
তার মস্তিষ্ক কাজ করছে না। অত্যন্ত পরিচিত ওই পুরুষ কণ্ঠটি তার মস্তিষ্কে তীরের ফলার মতো আঘাত করছে। সে দ্রুত পায়ে হেঁটে সিঁড়ি থেকে নামে। লিভিং রুমে সবাই বসে আছে। আলো অচেনা পুরুষটির চেহারা দেখতে পায় না। সে ওদিকে ফিরে বসে তার ভাইয়ের সাথে কথা বলছে। ক্রমে ক্রমে আলোর অস্বস্তি বেড়ে চলেছে। স্বামী নিয়াসার আলোকে দেখতে পায়। হুট করে তার চোখ চলে যায় আলোর হাতের দিকে। তার মায়ের চুরিতে এই মেয়েটার হাত দুটো সজ্জিত হয়েছে। খুবই ভালো লাগছে দেখতে। আলো ধীর পায়ে হেঁটে এগিয়ে যেতে থাকে। ফুলির মা চেঁচিয়ে বলে ওঠে, ছোট ভাইজান, বড় ভাবি আইসা পড়ছে। ইসমাম উঠে দাঁড়িয়ে মাথা ঘুরিয়ে তাকায়। আলো আরো 2 কদম এগিয়ে যেতেই দাঁড়িয়ে পড়ে। ইসমাম আলোর মুখের দিকে তাকিয়ে আছে। হাসিতে প্রশস্ত হয়ে থাকা ঠোঁটজোড়া হঠাৎ করে অন্য রূপ ধারণ করেছে, কাঁপছে কিছুটা। আলো ইসমামের চোখের দিকে তাকিয়ে আছে। সেই চোখ, সেই নাক, সেই ভ্রু যুগল, সেই থুতনির নিচের টোল। আলো ভুল দেখছে না, কিছুই ভুল দেখছে না সে। তার মস্তিষ্কে অনবরত কেউ হাতুড়ি পেটাচ্ছে, কেউ দামামা বাজিয়ে যাচ্ছে। অদৃশ্য কেউ চিৎকার দিয়ে বলছে, তুই ঠকেছিস আলো, তোকে ঠকানো হয়েছিল। ইসমাম বুঝতে পারছে না সে কি করবে। তার পায়ের দিকটা হঠাৎ করে অসাড় হয়ে যাচ্ছে। ধীরে ধীরে পুরো শরীরে তা ছড়িয়ে পড়ছে। শামিন ইসমামের পাশ থেকে বলে ওঠে, তোর বড় ভাবি অদ্রিতা আলো, চিনিস ওকে তুই? ইসমাম বোকার মতো তার ভাইয়ের দিকে তাকায় আলোর দিকে, ঈশিতার দিকে, ইলহামের দিকে, ঋতুর দিকে, ফুলির মায়ের দিকে, ইহানের দিকে। সে ফ্যালফ্যাল করে দেখছে প্রত্যেকের মুখ। এটা কি কোনো ষড়যন্ত্র? তার সাথে সবাই মজা করছে নাকি? আলো খেয়াল করলো সে হঠাৎ করে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে 2 বার দেখছে। মনে হচ্ছে দুজন দাঁড়িয়ে আছে তার সামনে। দুজন ইসমাম, দুজন প্রতারক, দুজন ধান্দাবাজ, দুজন মিথ্যুক। মনে মনে বলতে থাকে, তুই শক্ত থাক আলো, দোহাই তোর, তুই দয়া করে শক্ত থাক। আলোর ভেতরে যে আলো আছে সে আলোর অনুরোধ রাখে না। তীব্র অভিমান, ঘৃণা, আঘাতে জর্জরিত হয়ে লুটিয়ে পড়ে মেঝেতে। ঋতু চেঁচিয়ে ওঠে। বড় ভাই, ওখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকে অবাক হয়ে মেঝেতে পড়ে থাকা অচেতন আলোকে দেখতে থাকে। কয়েক মুহূর্ত কেটে যেতেই শামিন ছুটে যায় আলোর কাছে, ঝুঁকে বসে পড়ে মেঝেতে। আলোর গালে আলতো করে চাপড় মেরে গম্ভীর কণ্ঠে ডাকতে থাকে, হ্যালো হ্যালো। ইসমাম শামিন আর আলোকে দেখতে থাকে। সে দাঁড়িয়ে আছে একটা জড় বস্তুর মতো, একটা পাথরের মতো। শামিন এদিক ওদিক তাকিয়ে ফুলির মা 1 গ্লাস পানি নিয়ে এসে শামিনের হাতে দেয়। শামিন আলোর মুখে ছেটাতে থাকে পানি। কোনো কাজ হয় না তাতে। শামিন পাঞ্জাবির হাতা ভালো করে গুটিয়ে নিয়ে আলোকে পাজা কোলা করে তুলে নেয়। ইসমাম একদৃষ্টিতে সে দৃশ্য দেখতে থাকে। আলোকে উঠিয়ে নিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠতে থাকে। ঋতু, ঈশিতা, ফুলির মা চিন্তিত ভঙ্গিতে শামিনের পিছু পিছু যায়। লিভিং রুমে দাঁড়িয়ে থাকা ইসমাম এবং ইলহাম ইসমামের কাঁধে হাত রেখে বিরক্ত ভঙ্গিতে বলে, আমাদের বড় ভাবির যখন তখন সেন্সলেস হয়ে যাওয়ার রোগ আছে, ঘাবড়ে যাস না। তুই ঘরে গিয়ে রেস্ট নে। ভাত খাবি তো? সীতারাকে বলছি তোর খাবার টেবিলে দিতে। তোর পছন্দের সব রান্না করে রেখেছে ঈশিতা আর ইহানের মা। ইসমাম ইলহামের দিকে বোকার মতো তাকিয়ে থাকে। বিছানায় আলোকে শুইয়ে দিয়ে শামিন আলোর গালে হাত রেখে আলোকে ডাকতে থাকে। ঋতু আলোর পায়ের কাছে বসে চিন্তিত ভঙ্গিতে ইয়াসারকে বলে, ভাইয়া ডাক্তার ডাকেন, হুট করে এইভাবে অজ্ঞান কেন হয়ে যাবে? শামিন ঋতুর দিকে তাকিয়ে একবার আলোর দিকে তাকায়। হঠাৎ করে তার ফোন বেজে ওঠে। সবুজের নাম্বার, তার মানে হসপিটাল থেকে এসেছে। শামিন ফোনটা নিয়ে বারান্দায় চলে যায়। ঈশিতা এসে আলোর মাথার কাছে বসে। ঋতু ঈশিতার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, কি হলো বলো তো আপা, এমন করে অজ্ঞান হয়ে যাবে কেন? পাশে দাঁড়িয়ে থাকা ফুলির মা নিচু স্বরে বলে ওঠে, চিন্তা করেন না ভাবি, অজ্ঞান হয় নাই। বড় ভাবি নতুন নতুন জন্ম নিরোধ বড়ি খাই, তাই হয়তো এমনি মাথা ঘুরে পড়ে গেছে। বিয়ার পর আমিও ওইসব খাইতে পারতাম না, শুধু বমি হইতো আর মাথা ঘুরতো সারাদিন। এখন গা সাওয়া হয়ে গেছে। ঋতু কপাল কুঁচকে ফুলির মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, চুপ করবে তুমি? শামিন ফোনে কথা বলে ঘরে এসে ঈশিতার দিকে তাকায়। তারপর বলে, ডাক্তার পাঠিয়ে দিচ্ছি, আমাকে একটু বেরোতে হবে।
জামিলের অবস্থা ভালো না, একটু দেখিস। ঈশিতা কোনো জবাব দেয় না। আলোর জন্য ভাইয়ার মধ্যে উৎকণ্ঠা দেখে সে কিছুটা অবাক হয়। শামিন সিঁড়ি পেয়ে নিচে নেমে দেখে ইসমাম এখনো লিভিং রুমে দাঁড়িয়ে আছে। সে চেঁচিয়ে বলে, তুই কি নতুন এ বাড়িতে, এখনো এখানে দাঁড়িয়ে আছিস? উত্তর পাশের ঘরটা সাজিয়ে রেখেছি, ঘরে গিয়ে রেস্ট নে। আমি 1 ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, এসে কথা হবে। শামিন তাড়াহুড়ো করে চলে যাওয়ার সময় দেখল না সে তার আদরের ছোট ভাইটাকে কিভাবে কতটা জঘন্যভাবে ভেঙে চুরে দিয়ে গিয়েছে। খেয়ালই করলো না শামিন ইয়াসার মির্জা। হসপিটালে পৌঁছে শামিন গাড়ি থেকে নেমে দেখে ফুয়াদ দাঁড়িয়ে। শামিনের দিকে তাকিয়ে বলে, ইসমাম এসেছে? কিছুক্ষণ আগে। না আসলেও পারতি, আমরা দেখছি অবস্থা স্টেবল এখন কিছুটা। শামিন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে হাতের ফোনের দিকে তাকায়। তারপর একজন ডাক্তারকে ফোন করে বলে, হ্যাঁ, আপনি পৌঁছেছেন ডক্টর? হ্যাঁ দেখুন। আচ্ছা, রাখছি। ফুয়াদ অবাক হয়ে বলে, ডাক্তার? কার জন্য? কে অসুস্থ? আলো কি হয়েছে? হঠাৎ করে সেন্সলেস হয়ে গিয়েছে। ফুয়াদ চিন্তিত ভঙ্গিতে বলে, কি যে একটা অবস্থা, তুই কি করতে চাচ্ছিস কিছু বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতে হবে না, জামিলের কাছে চল। ডাক্তার পৌঁছানোর কিছুক্ষণ আগেই আলোর জ্ঞান ফিরেছে। চোখ খুলে পিটপিট করে তাকিয়ে দেখছে সবাইকে। ঋতু নিচু স্বরে ডাকতে থাকে, ওহ ভাবি, শুনতে পাচ্ছেন? আপনার কি কোথাও কষ্ট হচ্ছে? আলো একটা দীর্ঘশ্বাসের সাথে চোখ দিয়ে দুফোঁটা পানি ছেড়ে দেয়। ঈশিতা তা খেয়াল করে বলে, কি সমস্যা বলো আমাদের। আলো উঠে বসতে চায়। ঈশিতা আলোকে ধরে বসিয়ে দেয়। সীতারা এসে জানায় নিচে ডাক্তার এসেছে, তাকে উপরে পাঠাবে কিনা জানতে চায়। ঈশিতা বলে, পাঠিয়ে দাও। না। তেজি কণ্ঠে বলে ওঠে আলো। সবাই তার মুখের দিকে তাকায়। আলো আর্তনাদ করে ওঠে, কেউ আসবে না, একা থাকতে চাই আমি। আপনারা বেরিয়ে যান এই ঘর থেকে। তুমি অসুস্থ আলো, ডাক্তার এসে দেখে যাক একবার। বললাম না কেউ আসবে না, বললাম না আপনাদের এই ঘর থেকে বেরিয়ে যেতে। আলোর কণ্ঠে কিছু একটা ছিল। সবাই চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। ডাক্তারের কথা শুনতে শুনতে শামিন বেশ কয়েকবার ফোনের দিকে তাকায়। ফুয়াদ তা খেয়াল করে। ডাক্তার চলে যেতেই ফুয়াদ শামিনকে বলে, একটা লোক যে সবসময় তার ছেলেপুলেদের বলতো জরুরি কাজের সময় বউয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে, জরুরি মিটিংয়ে বউয়ের ফোন রিসিভ না করতে, সেই লোক বারবার বউয়ের চিন্তায় অস্থির হয়ে ফোন চেক করছে কেন? অদ্ভুত। শামিন কপাল কুঁচকে ফুয়াদের দিকে তাকিয়ে বলে, ফাজলাম করিস না, বিয়ে করেছি, একটা রেসপন্সিবিলিটি আছে। ওদের মতো লুতুপুতু কথা বলার জন্য বসে নাই আমি। তা এতই যখন রেসপন্সিবিলিটি, তাহলে নিজেই ঈশিতাকে ফোন করে জেনে নে জ্ঞান ফিরেছে কিনা। ওর ফোনের আশা বসে আছিস কেন? নাকি যে যে ফোন দিলে তোর পুরুষত্ব অপমানিত হবে? শামিন ফুয়াদের দিকে চোখ রাঙিয়ে একবার তাকিয়ে হাঁটতে থাকে। তারপর বলে ওঠে, তার প্রয়োজন নেই, বাড়িতে যাচ্ছি, গেলেই দেখতে পাবো। ইসমামের দরজার সামনে এসে ঋতু ইসমামকে ডেকে বলে, খাবে না ভাইয়া? বেশ কিছুক্ষণ পরে ইসমাম কাঁপা কাঁপা গলায় জবাব দেয়, আমি একটু ঠিক হয়ে নেই ভাবি, জার্নিতে মাথাটা খুব ঘুরতেছে। হাঁটুতে মাথা ঠেকিয়ে বসে আছে আলো। কিছুক্ষণ যেতেই ফুপিয়ে ওঠে। শরীরটা একটু একটু করে কাঁপছে। জানালার থাই গ্লাস খোলা। বাইরে সম্ভবত ঝোড়ো হাওয়া বইছে। বৃষ্টি নামবে হয়তো। জানালা থেকে ঝোড়ো হাওয়া ঘরে প্রবেশ করে পুরো ঘরে ছড়িয়ে পড়ছে। বাইরে যে ঝড় বইছে তার থেকেও 1000 গুণ বেশি ঝড় আলোর মনে বয়ে চলেছে। আলোর আলগা হয়ে যাওয়া খোপা খুলে গিয়েছে। চুলগুলো বেপরোয়া উঠছে। দরজার নব ঘোরার শব্দ হতেই আলো মাথা তুলে চোখের পানি মুছে গুটি সুটি মেরে বসে থাকে। ভেবেছিল ইয়াসার এসেছে। ওই লোকটাকে সে তার চোখের পানি দেখাতে চায় না। আলোর ধারণাকে মিথ্যে করে দিয়ে ঘরে ঢোকে ইসমাম। আলো থমথমে মুখ নিয়ে ইসমামের দিকে তাকিয়ে থাকে। ইসমাম ধীর পায়ে আলোর দিকে এগিয়ে আসে। ব্যাকুল কণ্ঠে বলে, অদ্রিতা। আলো বিছানা থেকে নেমে দাঁড়িয়ে তেজি কণ্ঠে বলে ওঠে, ওখানেই দাঁড়িয়ে যাও। ইসমাম দাঁড়িয়ে পড়ে। আলো ইসমামের চোখের দিকে দৃষ্টি স্থির রেখে ধরা গলায় বলে ওঠে, প্রতারক, ঠক, মিথ্যুক, ধান্দাবাজ। ইসমাম আকুতির সুরে বলে, অদ্রিতা, আই ক্যান এক্সপ্লেইন। এখান থেকে বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাও প্রতারক। হিংস্র পাখিনীর মতো গর্জে ওঠে আলো। ইসমাম আলোর দিকে তাকিয়ে আছে। আলোর চোখ মুখ তীব্র ক্ষোভে ফেটে পড়তে চাইছে। ইসমাম 1 কদম সামনে এগোতেই আলো 2 কদম পিছিয়ে গিয়ে রাগে ফুঁসতে থাকে।
ইসমাম আলোর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নরম সুরে বলে, এসব কিভাবে হলো অদ্রিতা? বেরিয়ে যাও তুমি, বেরিয়ে যাও। অদ্রিতা, আলো ইসমামের দিকে তেড়ে যায়, চেঁচিয়ে বলতে থাকে। লজ্জা করে না ভাইয়ের বউয়ের ঘরে পারমিশন না নিয়ে ঢুকতে? আলোর কথায় ইসমাম চোখ নামিয়ে নেয়। আলো একবার দেওয়ালে টাঙানো ছবিটার দিকে তাকিয়ে ইসমামের দিকে তাকায়, বিড়বিড় করে বলতে থাকে, সেই জন্যেই এত মিল, সেই জন্যেই সামিন ইয়াসার মির্জার নামে কোনো বাজে কথা শুনতে পারতে না তুমি, তাই তো? আমারই ভুল, আমি বোকা, আমি বুঝতে পারিনি। ঝরঝর করে কেঁদে দেয় আলো। ঘৃণা করো না আমাকে অদ্রিতা, তোমাকে হারাতে চাইনি আমি, তাই বলিনি সত্যিটা। ইসমামের এই কথায় আলো দু চোখে পানি নিয়েও তাচ্ছিল্যের হাসি হাসে, তেজি কণ্ঠে বলে ওঠে, হারাতে চাওনি, হারিয়ে তো ফেলেছো। বেশ হয়েছে, বেশ হয়েছে, এটাই তোমার উচিত শিক্ষা। ইসমাম আহত চোখে আলোর দিকে তাকিয়ে থাকে। আলো বলতে থাকে, বাবা টিচার, মা গৃহিণী, বাবা মা সম্পর্কে মিথ্যে বলতে বাদলো না একটু? তুমি তো সামিন ইয়াসার মির্জার চেয়েও নিকৃষ্ট। ছলনা করে পেতে চেয়েছিলে তুমি আমায়, নাকি কখনো চাওইনি? ভেবেছিলে কিছুদিন টাইম পাস করে ছেড়ে দিয়ে লাপাত্তা হয়ে যাবে, তাই তো? অদ্রিতা নামের বোকা মেয়েটা টেরই পাবে না। অদ্রিতা, ইসমাম আর কিছু শুনতে চাইছে না আলোর মুখে। আলো বলতে থাকে, ধিক্কার জানাই তোমাকে, তোমার থেকে তো সামিন ইয়াসার ঢের ভালো। যা করেছে সামনাসামনি করেছে, তোমার মতো প্রতারণা করে। আর কিছু বলতে পারে না আলো। পুরো শরীর ভেঙে কান্না আসছে, কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। ইসমাম আলোর দিকে অসহায়ের মতো দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত পরে কান্নাটা দমিয়ে আলো বলে ওঠে, একেবারে সামিন ইয়াসার মির্জার হাতে গড়া পাষণ্ড তুমি। একবারও ভাবলে না একটা মেয়ের ইমোশন নিয়ে এইভাবে খেলা ঠিক না? কি উদ্দেশ্য ছিল তোমার বলো তো? তুমি ভালো করেই জানতে তুমি মির্জা বাড়ির ছেলে, জানতে পারলে আমি তোমায় বরদাস্ত করবো না। তবু কোন উদ্দেশ্য, কোন আশায় তুমি রিলেশন কন্টিনিউ করেছিলে বলো? ইসমাম কিছু বলে না। আলো চেঁচাতে থাকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। ওই মুখ আর দেখতে চাই না আমি। যাও, বেরো, প্রতারক কোথাকার। শেষের কথাটা অত্যন্ত উচ্চস্বরে বলে আলো। নিচতলা থেকে আলোর চিৎকার শোনা যাচ্ছে। ঈশিতা ঋতুর দিকে তাকিয়ে বলে, কাকে বেরিয়ে যেতে বলছে? ঋতু চিন্তিত ভঙ্গিতে স্বামীনের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। ইসমাম ধীর পায়ে ঘর থেকে বের হয়। ঋতু অবাক হয়ে ইসমামের দিকে তাকিয়ে আছে। ইসমাম ঋতুর দৃষ্টি সম্পূর্ণ অগ্রাহ্য করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। লিভিং রুমে ঢুকে স্বামীন দাঁড়িয়ে পড়ে। ঈশিতা আর ঋতু তার দিকে তাকিয়ে আছে। স্বামীন গম্ভীর কণ্ঠে বলে, জ্ঞান ফিরেছে? ডাক্তার কি বলেছে? ডাক্তার দেখানোর প্রয়োজন হয়নি, জ্ঞান তার আগেই ফিরেছে। একটু আগে গিয়ে দেখি জ্বর এসেছে হঠাৎ। ও, শুকনো মুখে বলে স্বামীন সিঁড়ির দিকে যায়। তারপর দাঁড়িয়ে ঋতুর দিকে তাকিয়ে বলে, ইসমাম কিছু খেয়েছে? কি আর খাবে ভাইজান? বড় ভাবি যে ব্যবহারটা করলো তারপর আর খাবার পেটে যায়? মানে? গম্ভীর কণ্ঠে শব্দটি উচ্চারণ করে স্বামীন ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ফুলির মায়ের দিকে। ফুলির মা বলতে থাকে, জ্ঞান ফেরার পরে মেজাজ দেখাইয়া আমাদের সবাইরে ঘর থেকে বাহির কইরা দিল। ইসমাম ভাইয়া ভাবিরে দেখতে গেছিল ঘরে, ভাবি খুব বাজে ব্যবহার কইরা ইসমান ভাইয়ারে ঘর থেকে বের কইরা দিছে। ইসমাম ভাইয়া সেই যে ঘরের দরজা বন্ধ করছে এখন খোলে নাই, কেউ ডাকলেও সাড়া দিতেছে না ভাইজান। স্বামীনের রাগ উঠে যায়। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যায়। ঈশিতা ফুলির মাকে ধমক দিয়ে বলে, বেশি কথা বলো তুমি। দরজা খোলা। স্বামীন একবার উকি দিয়ে আলোকে দেখে নেয়। গুটিসুটি মেরে মাথা নিচু করে বিছানায় বসে আছে চুপচাপ। ঘরে না ঢুকে স্বামীন সোজা ইসমামের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। দরজায় টোকা দিয়ে বলে, ছোট। ইসমাম কোনো সাড়া দেয় না। স্বামীন জোরে ডাকতে থাকে, ছোট দরজা খোল। কিছুক্ষণ পর ইসমাম দরজা খুলে দেয়। স্বামীন তার ভাইকে দেখে। কেমন বিধ্বস্ত রূপ ধারণ করেছে ইসমামের মুখ। স্বামীন বলে ওঠে, কি বলেছে ও তোকে? গালাগাল করেছে? ইসমাম ধীরে ধীরে চোখ তুলে ভাইয়ের দিকে তাকায়। স্বামীন বলে, তুই নিচে চল, খাবি? ভাইয়া তুমি যাও, আমি খাবো না এখন। নিস্তেজ কণ্ঠে জবাব দেয় ইসমাম। স্বামীন ধমকের সুরে বলে, খাবি না মানে? তুই কেন খাবি না? ও অন্যায় করেছে, ওকে শাস্তি পেতে হবে। তুই নিচে চল, চল বলছি। স্বামীন ইসমামকে জোর করে নিচে পাঠিয়ে দেয়। ইসমাম রোবটের মতো হাঁটছে। জগতের কোনো কিছুর দিকে তার কোনো হুঁশ নেই যেন।
ঘরের ভেতরে ঢুকে দরজা চাপিয়ে দিয়ে আলোর দিকে রাগী দৃষ্টিতে তাকায় শামিন। আলো শামিনের অস্তিত্ব টের পায় কিন্তু মাথা তুলে তাকায় না। শামিন আলোর দিকে এগিয়ে গিয়ে তার শক্ত হাতে আলোর থুতনি ধরে মুখটা উঁচু করে আলোর চোখের দিকে তাকায়। আলোর চোখ দুটো দেখে শামিন থমকে যায়। দেখেই মনে হচ্ছে কাঁদছিল এতক্ষণ। শামিনের হুট করে রাগ পড়ে যায়। আলোর থুতনি থেকে হাত সরিয়ে নিয়ে বিছানায় এক পাশে বসে পড়ে। ভেবেছিল ধমকে নিয়ে যাবে কিন্তু আলোকে দেখে আর ধমকাতে ইচ্ছে করছে না। নিচু স্বরে বলে, আমার সাথে জড়িত সব মানুষকে তুমি ঘৃণা করো, ঠিক আছে? ইসমাম নতুন মানুষ, আমার কোনো অন্যায়ের আগে পিছেও নেই, একটু ভদ্রতা বজায় রাখা যেত না? আলো চুপ করে থাকে। শামিন নিজেকে নিজে বলে, কাকে কি বলছে? সোজা আঙুলে ঘি কখনোই উঠবে না, হ্যাঁ, জানা কথা। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। শামিন উঠে দাঁড়িয়ে আলোর হাত ধরে। আলো শামিনের দিকে তাকায়। শামিন গম্ভীর কণ্ঠে বলে, চলো আমার সাথে। আজ হঠাৎ এলি যে? পরি পেছন থেকে বাবার ডাক শুনে দাঁড়িয়ে পড়ে। ছাতাটা একটু উঁচুতে তুলে বাবার দিকে তাকিয়ে বলে, ঈশিতা আপু ডেকেছে, আর ক্লাসও ছিল না আজ। পোনা বলে। ও, পরি ধীর পায়ে হেঁটে সদর দরজার দিকে যায়। ছাতাটা পোর্চের নিচে পানি ছড়ার জন্য রেখে দেয়। গায়ের ওড়নাটা ঠিকঠাক করে ভেতরে ঢোকে। করিডোর দিয়ে পেরিয়ে লিভিং রুমে ঢুকতেই দেখতে পায় সিঁড়ি বেয়ে নামছে ইসমাম। পরি থমকে দাঁড়িয়ে পড়ে। 4 বছর আগের দেখা। ইসমাম ভাইয়ের সাথে এই লোকটার বিস্তর ফারাক। স্বাস্থ্যও কিছুটা ভালো হয়েছে। পরির ভাষ্য মতে আগে খ্যাংরা কাঠির মতো দেখতে ছিল। আগে গালে মাংস ছিল না বলে চোখ দুটো বড় বড় লাগতো। এখন গাল দুটো বেশ ভরাট, তাই চোখ দুটোকে ছোট লাগছে। অবশ্য একটা জিনিস বদলায়নি, ইসমামের মুখের বিধ্বস্ত অবস্থা। এই লোকটা সব সময় মুখ এমন করেই রাখে। দেখলে মনে হয় সকাল থেকে বাথরুম আটকে রেখেছে সিরিয়াল পায়নি বলে। আর 5 মিনিট দেরি হলে বিরাট বড় কেলেঙ্কারি হয়ে যাবে, সেই টেনশনে সে অস্থির। ইসমাম নিচে নামতেই পরি অনেকটা জড়তা নিয়ে বলে, কেমন আছেন ইসমাম ভাইয়া? ইসমাম পরির দিকে এক পলক তাকিয়ে শুকনো গলায় বলে, ভালো। এতটুকু বলে সে ডাইনিংয়ের দিকে চলে যায়। পরি ঠাই দাঁড়িয়ে থাকে। সবকিছু বদলে গেলেও এই মহাশয়ের ব্যবহার একটুও বদলায়নি। কেউ কেমন আছেন জিজ্ঞেস করলে তাকেও যে জিজ্ঞেস করতে হয় সেটা এই লোকটা এখনো শেখেনি। কিংবা যতটুকু জানতো আমেরিকায় গিয়ে সব খেয়ে বসে আছে। পরি কপাল কুঁচকে দোতলায় ঈশিতার ঘরের দিকে যায়। সে থোড়াই কেয়ার করে এসব রামগরুরের ছানাদের। আলোর হাত ধরে টানতে টানতে শামিন ডাইনিং টেবিলের সামনে এনে দাঁড় করায়। ইসমাম মাথা নিচু করে বসে আছে। শামিন একটা চেয়ার টেনে ইসমামের পাশে বসে আলোর দিকে তাকিয়ে বলে, আমার ভাই এখন ভাত খাবে, তুমি ওর বড় ভাবি, ওর প্লেটে মাংস তুলে দাও। ইসমাম ভাইয়ের দিকে তাকায়। তার দৃষ্টি এলোমেলো। আলো শুকনো মুখে শামিনের দিকে একবার তাকিয়ে ইসমামের দিকে তাকায়। হা করে দেখছো কি? এই বাড়ির বউ তুমি, তোমার দেবর খেতে বসেছে, তার প্লেটে মাংস তুলে দাও। আলো হাত বাড়িয়ে মাংসের বাটি ধরে। আবারও চোখ তুলে একবার ইসমাম একবার শামিনকে দেখে। ঘৃণায় একটা দীর্ঘশ্বাস বেরিয়ে যায় তার ভেতর থেকে। শামিনকে হতবাক করে দিয়ে আলো মাংসের বাটি উল্টে দেয় ইসমামের প্লেটে। তারপর মাছ ভাজার বাটি, তারপর রোস্টের বাটি, তারপর দইয়ের বাটি, সব কিছু ঢেলে দেয় ইসমামের প্লেটের উপর। ইসমাম নিচের প্লেটের দিকে তাকিয়ে থাকে। শামিন হতভম্ব হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। হতভম্ব ভাব কাটিয়ে কিছু বলার আগেই আলো চলে যায় সেখান থেকে। ঋতু দৌড়ে এসে শামিনকে শান্ত করে বলে, ও ভাইয়া, ভাবির শরীর ভালো নেই, জ্বর গায়ে, খামোখা থেকে জোর করবেন না প্লিজ, আমি দিচ্ছি। ইসমাম ভাইয়াকে খাবার বেড়ে। ইসমামের সামনে থেকে সবকিছু পরিষ্কার করে ঋতু নতুন করে খাবার বাড়তে শুরু করে। ইসমাম পাথরের মতো বসে আছে। শামিন বলে, তুই খা। ভাইয়ের কথায় বাধ্য ছেলের মতো ইসমাম কিছুটা খেয়ে হাত ধুয়ে ভাইয়ের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, আমি ঘরে যাই ভাইয়া, খুব ঘুম পাচ্ছে, বড্ড ক্লান্ত আমি। ঘরে ঢুকে দরজার ছিটকানি তুলে দিয়ে শামিন আলোর দিকে তাকায়। আলো তার দিকে তাকিয়ে আছে। তাকে দেখে বেশ বোঝা যাচ্ছে গায়ে জ্বর বেড়েছে। আলোর দিকে কিছুটা এগিয়ে গিয়ে শামিন গম্ভীর কণ্ঠে বলে,
আমি ভুলে গিয়েছিলাম তুমি ভরা জনসভায় ক্ষমতাসীন দলের ছাত্রনেতার গালে চর মেরে দেয়া মেয়ে। তোমাকে এত সহজে পোষ মানানো যাবে না। পোষ মানিয়ে কি করবেন? আপনার বাড়ি, আপনার ঘর, আপনার রাজত্ব, আপনার পোষা লোক, সব আপনার ক্ষমতা, আপনার গায়ের জোর। পোষ মানার ধার ধারেন কেন আপনি? আলোর কণ্ঠে কিছু একটা ছিল। শামিন আলোর মুখের দিকে তাকিয়ে থাকে। আলোর পুরো শরীর চলে যাচ্ছে। নিজেকে কিছুটা ধাতস্থ করে বলে, কেন বিয়ে করেছেন? চেহারা দেখার জন্য নয় নিশ্চয়ই। কিসের অপেক্ষা করছেন আপনি? কেন নিজের স্বার্থ হাসিল করে আমায় ছুঁড়ে ফেলে দিচ্ছেন না? তাহলেই তো পুরোপুরি প্রতিশোধ নেওয়া হয়ে যায়, আর আমিও মুক্তি পাই। আমি আপনার এই কারাগার থেকে মুক্তি চাই ইয়াসা মির্জা। না আমি আপনাকে কখনো স্বামী হিসেবে মানব, আর না আপনি আমায় কখনো স্ত্রী হিসেবে পাবেন। যদি আমাকে লাঞ্ছিত করার ইচ্ছেই থাকে তাহলে সেটাই করে মুক্তি দিন আমায়। আমি আপনার কাছে অনুরোধ করছি ইয়াসা মির্জা। আলো আপনার কাছে হার স্বীকার করে নিল আজ থেকে। আমি মুক্তি চাই শুধু। আপনি আপনার বাড়ির প্রত্যেকটা লোকের মুখ আমি দেখতে চাই না। দয়া করে মুক্তি দিন আমায় প্লিজ। কথা দিচ্ছি আমার পরিবার নিয়ে আমি খুলনা থেকে চলে যাব আজীবনের জন্য, আর কখনো আপনার সাথে লাগতে আসবো না, কখনো না। উন্মাদের মতো ঘোর লাগা কণ্ঠে আলো বলে কথাগুলো। জ্বরে তার গা পুড়ে যেতে চাইছে। শামিন আলোর চোখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে হুট করে আলোর কপালে হাত দেয়। প্রচণ্ড গরম আলোর শরীর, চোখ টকটকে লাল হয়ে গিয়েছে। আলো শামিনের হাত সরিয়ে দেয় নিচের কপাল থেকে। শামিন বলে, এখন হাত সরিয়ে দিচ্ছ কেন? এই মাত্র কত কিছু বললে, আমি যেন আমার যা ইচ্ছা করে তোমাকে ছুঁড়ে ফেলে দেই। আলো শাড়ির আঁচল খামছে ধরে দাঁড়িয়ে থাকে। অস্ফুট স্বরে বলে, আপনি খারাপ, আপনারা সবাই খারাপ, জঘন্য আপনারা। নতুন কথা না এটা। তোমার গায়ে ভীষণ জ্বর, চুপ করে বসে থাকো, আমি ওষুধ নিয়ে আসছি। চাই না আপনার দয়া। উপহাস করবেন না আর আমার সাথে। আল্লাহকে ভয় করুন ইয়াসা মির্জা। শামিন চুপ করে থাকে। আলো ঘর থেকে বেরিয়ে যেতে চায়। শামিন হাত দিয়ে আলোর পথ আটকে বলে, বিছানায় শুয়ে রেস্ট নাও, বাইরে তোমার কোনো কাজ নেই। আলো ঘৃণার চোখ শামিনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে জেদ দেখিয়ে ছুটে বারান্দায় চলে যায়। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। নিমেষেই ভিজে যায় আলো। শামিন আলোর পিঠের দিকে তাকিয়ে আছে। আলো একটু পর পর কেঁপে কেঁপে উঠছে। হয়তো প্রচণ্ড জ্বরে, হয়তো বা কান্না করছে। কিছু সময় যেতে শামিন একটা ছাতা নিয়ে বারান্দায় যায়। গিয়ে আলোর পাশে দাঁড়িয়ে আর চোখে আলোকে দেখে। বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে আলো। শামিন গম্ভীর কণ্ঠে বলে, ভেতরে চলো আলো, তোমার গায়ে জ্বর। আলোর নীরবতা শামিনের রাগ উঠিয়ে দেয়। শামিন ধমকে ওঠে, আলো, আমার জেদ সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, কিচ্ছু দেখায় নাই এখনো তোমাকে, চুপচাপ ভেতরে চলো। আলো নিশ্চুপ। শামিন দাঁতে দাঁত চেপে ছাতাটাকে ছুঁড়ে ফেলে দেয়। ঝোড়ো হাওয়া ছাতাটাকে উড়িয়ে নিয়ে বাগানে ফেলে দেয়। নিজেও ভিজে যায় শামিন। তারপর আলোকে টানতে থাকে। আলো শামিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ক্ষেপে গিয়ে শামিন আলোকে পাঁচকোলা করে তুলে দেয়। আলো পুরুষালী শক্তির সাথে পেরে ওঠে না। শামিনের বুকে অনবরত কেল ঘুষি মারতে মারতে ডুকরে কেঁদে ওঠে সে। শামিনের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ঘরে নিয়ে গিয়ে নামিয়ে দেয় আলোকে শামিন। তারপর আলমারি থেকে একটা শাড়ি বের করে এনে আলোর হাতে দিয়ে বলে, আমি ওষুধ আনতে যাচ্ছি, 10 মিনিট পরে যেন এসে দেখে শাড়িটা পাল্টানো হয়ে গেছে, নাহলে আমি যে কি করবো আমি নিজেও জানি না। আলো তেজি কণ্ঠে কথাটি বলে শামিন ঘরের বাইরে চলে যায়। আলো অসহায়ের মতো কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে হাতের শাড়িটার দিকে তাকায়। জ্বর বেড়ে গিয়েছে। নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে তার। কাঁপা কাঁপা হাতে শাড়ির কুচি ঠিক করে আঁচল তুলে দেয় শরীরে। পেছন থেকে আঁচলের অগ্রভাগ ডান কাঁধে টেনে নেয়। প্রচণ্ড শীত লাগতে শুরু করেছে। ওয়াশরুম থেকে বের হয়, বিছানায় গিয়ে কিছুক্ষণ গুটিসুটি মেরে বসে থাকে। একটু পরে আর বসে থাকতে না পেরে বিছানায় গা এলিয়ে দেয়। কিছু সময় চলে যেতেই গভীর ঘুমে তলিয়ে যায় আলো। ওষুধ নিয়ে এসে শামিন দেখে আলো ঘুমিয়ে গিয়েছে। কিছুক্ষণ আলোর মুখের দিকে তাকিয়ে থেকে ওষুধের বক্সটা বিছানার সাথে লাগোয়া টেবিলে রাখে। তারপর আবারও আলোর মুখের দিকে তাকায়। জ্বরে চোখ বেয়ে পানি পড়ছে। শামিন মনে মনে নিজেকেই নিজে বলে ওঠে, কি চাচ্ছ তুমি সামিনিয়া স্যার? এই মেয়েটার তেজ কমিয়ে দিতে তোমার তো 2 মিনিট সময় লাগবে না, অথচ তুমি তার সাথে এত সভ্যতা দেখাচ্ছ। মেয়েটার কাছে নিজেকে ক্লিন রাখার এত কেন দায় তোমার? ও তো তোমার স্ত্রী, তোমার সম্পত্তি, জোর করে বিয়ে করেছো, তাহলে এখন কেন এত ভদ্রতা দেখাচ্ছ?
বন্ধ করে রাখা সিলিং ফ্যানের দিকে অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে ইসমাম। তারপর উঠে বসে ল্যাপটপে হাত দেয়। আমেরিকাতে তার বেস্ট ফ্রেন্ড অ্যালেক্সকে একটা মেসেজ লিখতে থাকে সে। ইংরেজিতে লেখা মেসেজটির অর্থ হলো, ছোটবেলা থেকে আমি সবসময় ভাইয়ার দামি টি শার্ট, দামি জুতা, দামি ঘড়ি ভাইয়ার থেকে কেড়ে নিয়েছি। অ্যালেক্স কখনো কখনো বলার প্রয়োজন বোধ করেনি। ভাইয়ার পছন্দের সব জিনিস আমি পছন্দ করে ফেলতাম। ভাইয়াকে না জানিয়ে সেগুলো নিয়েও নিতাম। ভাইয়া কখনো প্রতিবাদ করতো না অ্যালেক্স। ভাইয়া আমাকে ভালোবাসে, তাই প্রতিবাদ করতো না। আমিও ভাইয়াকে ভালোবাসি। আজ ভাইয়া সেই সবকিছু শোধ একসাথে তুলেছে অ্যালেক্স। আমার পছন্দের মানুষটাকে আমায় না জানিয়ে নিয়ে নিয়েছে ভাইয়া। আমার কি প্রতিবাদ জানানো উচিত অ্যালেক্স? মেসেজটা পাঠানোর 5 মিনিটের মধ্যে অ্যালেক্সের নাম্বার থেকে অনবরত ফোন আসতে শুরু করে। ইসমাম ফোনটা রিসিভ করে না। তার ফোন, ল্যাপটপ থেকে অদ্রিতা আলো নামের মেয়েটির সমস্ত স্মৃতি পরম যত্নে মুছে ফেলতে থাকে। রাত তখন 9:30। আলোর জ্বর কিছুটা কমেছে। সে বিছানায় চুপচাপ বসে আছে। নিচে হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। অনেকদিন পরে ভাই বোন সব এক হয়ে খাবার টেবিলে বসে খাচ্ছে। ইসমাম চুপচাপ মাথা নিচু করে খাবার নাড়াচাড়া করছে। ইলহাম ইসমামের দিকে তাকিয়ে বলে, পাখির মতো খুঁড়ছিস কেন? সমস্যা কোথায়? সারাদিন রুমে মটকার মতো পড়েছিলি। বাংলাদেশ ভালো লাগছে না? ইসমাম কিছু বলে না। শামিন কিছুক্ষণ পরে বলে ওঠে, ঠিক আছে, খেতে না চাইলে ঘরে গিয়ে ঘুম দে। রাতের গভীর ঘুমটা এখন প্রয়োজন তোর। ইসমাম সাথে সাথে উঠে দাঁড়ায়। তারপর দোতলায় উঠে যায়। শামিনের খাওয়া হয়ে গেলে সিতারার দিকে তাকিয়ে আলোর কথা জিজ্ঞেস করে। খেয়েছো? সিতারা শুকনো মুখে বলে, না, খাবার না, ওষুধ। কিছু ছুঁয়ে দেখিনি ভাইজান। শামিন উঠে দাঁড়ায়। আলো বিছানা থেকে নেমে ঘর থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়িয়ে যায়। ইসমাম নিজের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। মুখোমুখি দুটো ঘর। আলো ইসমামের দিকে তাকায়। ইসমামের দৃষ্টি সে পড়তে পারছে না আজ। তার মুখ ভাবলেশহীন। এখানে দাঁড়িয়ে আছো কেন? পিশাচ কণ্ঠ শুনে আলো ইয়াসারের দিকে তাকায়। শামিন গম্ভীর কণ্ঠে বলে, খাবার খাওনি? ওষুধ খাওনি কেন? আলো কিছু বলে না। শামিন তখনও ইসমামকে দেখতে পায়নি। তার সম্পূর্ণ মনোযোগ আলোর দিকে ছিল। আলোর নীরবতা দেখে শামিন আলোর হাত ধরে ঘরে ঢুকায়। তারপর ঘরের দরজা বন্ধ করে দেয়। ইসমাম এক দৃষ্টিতে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ল্যাপটপের সামনে বসে অ্যালেক্সকে একটি মেসেজ লেখে। ভাইয়ার উপর রাগ করার আগে আমি মরতে চাই অ্যালেক্স। আমি ওই মানুষটার উপর রাগ করে থাকতে পারবো না কিছুতেই। মেসেজটি দেখতে পেয়ে অ্যালেক্স আবারও ভিডিও কনফারেন্স ফোন দিতে শুরু করে। ইসমাম মেসেজটি ডিলিট করে ল্যাপটপটা বন্ধ করে দেয়। খাবারের প্লেটটা আলোর সামনে রেখে ধমকের সুরে বলে, খাও খাও বলছি। আলো মেঝের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। শামিন বলে, সবকিছু জোর না করলে হবে না দেখছি। ওই একটা জিনিসই তো আপনি করতে জানেন, জোর। কাপুরুষ কোথাকার। আলোর মুখে কাপুরুষ শব্দটা শুনে শামিন আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর খাবারের প্লেটটা টেবিলে রেখে ঢাকা দিয়ে ডিভানে গিয়ে শুয়ে পড়ে। না খেলে না খাক, কেউ যদি স্বেচ্ছায় নিজের মন্দ করতে চায় তাহলে তার কি? যথেষ্ট মানবিকতা দেখিয়েছে শামিন। এখন কি পা ধরে খাওয়াবে নাকি? আলো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিছানায় গিয়ে বসে পড়ে। দীর্ঘ সময় অতিবাহিত হয়। শামিন তখনও ঘুমায়নি। সে ওদিকে ফিরে আলোর কর্মকাণ্ড বোঝার চেষ্টা করছে। কোনো সারা শব্দ না পেয়ে একবার ঘুরে তাকায় সে। আলো চুপচাপ বসে আছে। শামিন কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই দরজায় ধাক্কা দেয় ঈশিতা। জোরে জোরে চেঁচাতে থাকে সে। শামিন উঠে দরজা খুলে দেয়। ঈশিতা কাঁপা কাঁপা গলায় আর্তনাদ করে বলে ওঠে, ইসমাম স্লিপিং পিলস খেয়ে নিয়েছে ভাইয়া। ঈশিতার দিকে অবাক চোখে তাকিয়ে আছে শামিন। বোনের আতঙ্কিত মুখ দেখে তার ভিতরটা কেঁপে উঠল যেন। রুদ্ধশ্বাসে ছুটে গেল ইসমামের ঘরে। ঈশিতা ভাইয়ের পিছু পিছু ছুটে গেল। আলো বিছানার উপর পাথর হয়ে বসে আছে। তার দৃষ্টি দরজার বাইরে। ইসমাম বিছানায় চিত হয়ে শুয়ে আছে। বিড়বিড় করে কিছু একটা বলার চেষ্টা করছে। ইলহাম ওকে ধরে টেনে তোলার চেষ্টা করছে। ঋতু ভীত চোখে তাকিয়ে আছে ইসমামের দিকে। শামিন গিয়ে চেঁচিয়ে বলে ওঠে, কি হয়েছে ছোট, কি হয়েছে? ইলহাম আতঙ্কিত কণ্ঠে বলে,
12টা পিলের 12টাই খেয়েছে ভাইয়া। শামিন গিয়ে ইসমামকে ধরে ফেলে। পিটপিট করে ভাইয়ের দিকে তাকানোর চেষ্টা করছে ইসমাম। চোখের পাতা ভারী হয়ে আসছে, তাই পারছে না তাকাতে। শামিন আতকে ওঠে। অ্যাম্বুলেন্স ডাক, কুইক। আমি ঠিক আছি ভাইয়া, আই অ্যাম টোটালি ফাইন। ঘোরের মধ্যে বিড়বিড় করতে থাকে ইসমাম। ঈশিতা চেঁচাতে থাকে। কোন দুঃখে এটা করলি গর্দব? জবাব দে। শাট আপ ইস্যু, 4টা খেয়েছি মাত্র, এক চোর মারবো তোকে। ইসমাম কথাটি শেষ করতে না করতেই শামিন সজোরে একটা চর মারে ইসমামের গালে। তাল সামলাতে না পেরে বিছানার উপর গিয়ে পড়ে সে। শামিন ঋতুর দিকে তাকিয়ে বলে, ওকে বমি করাতে হবে, লবণ গোলা পানি নিয়ে এসো তো তাড়াতাড়ি। ভাইয়া স্টপ প্লিজ, যাও তোমরা। বিড়বিড় করতে থাকে ইসমাম। ঋতু নিচে ছুটে যায়। ইলহাম ঘুমের ঔষধের পাতাটা শামিনের হাতে দিয়ে বলে, দেখো, হাই পাওয়ারের 12টার 12টাই গিলেছে। সত্যি বলছি ভাইয়া, 4টা খেয়েছি। বিছানায় উপুর হয়ে পড়ে থাকা ইসমাম অস্ফুট স্বরে বলে। ঋতু লবণ গোলা পানি এনে শামিনের হাতে দেয়। শামিন ইলহামের দিকে তাকিয়ে বলে, ওকে শক্ত করে ধর তোরা। ঈশিতা আর ইলহাম ইসমামকে শক্ত করে ধরে রাখে। ইসমাম পিটপিট করে তাকাচ্ছে শামিনের দিকে। শামিন ইসমামের থুতনি ধরে জোরপূর্বক লবণ গোলা পানিটা ইসমামকে গোলাতে থাকে। ইসমামকে গেলাতে থাকে। কিছুক্ষণ যেতেই হরহর করে বমি করে দেয় ইসমাম। শামিন একটু সময় নিয়ে আবারও লবণ পানি খাইয়ে দেয় ইসমামকে। বমি করে ইসমাম পেটে যা ছিল সব বের করে দেয়। ঈশিতা আর ইলহাম ভাইকে শক্ত করে ধরে রেখেছে। পুরোটা উগরে দিয়ে ইসমাম পুরোপুরিভাবে নিস্তেজ হয়ে পড়ে। ঋতু পানি এনে শামিনের হাতে দেয়। শামিন ইসমামের চোখে মুখে পানি ছেটাতে থাকে। আলো ধীর পায়ে হেঁটে ইসমামের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। শামিন একটা চেয়ার টেনে ইসমামের সামনে বসে। ভাইয়ের 2 বাহু ধরে ঝাঁকুনি দিয়ে বলে, কয়টা খেয়েছিস বল? কসম ভাইয়া, 4টাই খেয়েছি। এখনো ঘোর কাটেনি ইসমামের। শামিন ধমক দিয়ে বলে, পুরো পাতা খালি কেন বল? এগুলো আমি রেগুলার নিই ভাইয়া, ডাক্তারের পরামর্শে। আগেই খেয়েছি, বাকি 8টা। সত্যি বলছি ভাইয়া। 4টা কেন খেতে গেলি? 4টা খাওয়ার কি প্রয়োজন বল? বল কোন মেয়ের জন্য খেয়েছিস? ইসমাম বিরক্ত হয়ে বিড়বিড় করে বলে, কি শুরু করেছো ভাইয়া? প্লিজ যাও এখান থেকে ভাইয়া, ঘুম আসছিল না তাই খেয়েছি, এবার যাও। শামিন দ্বিতীয়বারের মতো ভাইয়ের গালে এক চর বসিয়ে দেয়। ইসমাম গালে হাত দিয়ে ভাইয়ের দিকে তাকায়। শামিন গর্জে ওঠে, আমাকে বোকা পেয়েছিস তুই? হ্যাঁ, আমি কিচ্ছু বুঝি না তাই না? সারাদিন আমি তোকে লক্ষ্য করেছি, দেবদাস হয়েছিস তুই, দেবদাস, অপদার্থ কোথাকার। ভাইয়া প্লিজ স্টপ, এসব কিছুই না। শামিন চেঁচিয়ে বলে ওঠে, হুট করে দেশে আসা, সারাদিন মন মরা হয়ে থাকা, ঘুমের ওষুধ নেয়া, আবার বলছিস কোনো মেয়ের জন্য না এসব? আমি বলদ, হ্যাঁ বলদ তোর ভাই। ইসমাম ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। শামিন নরম হয়ে যায়, কাতর কণ্ঠে বলে ওঠে, সামান্য একটা মেয়ের জন্য এরকম একটা স্টেপ নিয়েছিস? একবারও আমাদের কথা ভাবলি না তুই? কোন মেয়ে বল? কোথাকার মেয়ে? বিদেশি নাকি দেশি? তুই আমার নাম ঠিকানা দে জাস্ট, আমি ওই মেয়েকে এনে তোর পায়ের কাছে এনে রাখবো। তুই এক্ষুনি নাম বল। আলো দরজার কাছে দাঁড়িয়ে শামিনের মুখের দিকে তাকিয়ে আছে। ঠোঁটজোড়া তার তাচ্ছিল্যের হাসি হাসি ওই পিশাচটার কথা শুনে। ইসমাম ভাইয়ের চোখের দিকে তাকায়, মনে মনে বলে ওঠে, কাকে পায়ের কাছে এনে রাখবে তুমি ভাইয়া? তুমি তো তাকে নিজে বুকে টেনে নিয়েছো। শামিন নরম গলায় বলে, আমার ভাই সামিন ইয়াসারের ভাই এত সহজে হার মেনে নিয়েছে? বাবা ঠিকই বলে, তুই একটা অপদার্থ, তুই একটা কাওয়ার্ড। ইসমাম ম্লান হাসে, নিচু স্বরে বলে, ঠিকই বলেছো ভাইয়া, আমি তাই। শামিন ঈশিতার দিকে তাকিয়ে বলে, কিভাবে টের পেলি অকাজও করেছে? ওর ফোনটা খাবার টেবিলে ফেলে রেখে এসেছিল। আমেরিকা থেকে অ্যালেক্স নামের ওর কোনো বন্ধু অনবরত ফোন দিচ্ছিল। ফোনটা রিসিভ করতে সে বলে ইসমাম নাকি সুইসাইড করার চেষ্টা করছে, ওকে আটকাতে হবে। আমি আর মেজোভাবে ছুটে এলাম। দেরি না করে ডুপ্লেক্স চাবিটা দিয়ে দরজা খুলে দেখি মরার মতো পড়ে আছে গাধাটা। শামিন ইসমামের দিকে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, এত দূর কোথাকার কোন অ্যালেক্স টের পেল তোর কষ্ট, আর আমরা কি ভেসে এসেছি? আমাদের বলা যেত না? ইসমাম মাথা নিচু করে রাখে। শামিন গম্ভীর কণ্ঠে ঈশিতাকে বলে, ওর ব্যাগ জিনিসপত্র সার্চ কর, আরো স্লিপিং পিলস আছে কিনা দেখ, বাজেয়াপ্ত কর সব।
ঈশিতা মাথা নাড়িয়ে ইসমামের লাগেজ খোলে। ইসমাম বলে, স্টপ ভাইয়া, অনেক গোয়েন্দাগিরি করেছো। ট্রাস্ট মি, আমি সুইসাইড করতে চাইনি। অ্যালেক্স একটু পাগল, আর ওষুধ নিয়ে গেলে কি হবে? সুইসাইড করতে চাইলে তো সিলিং এর সাথে ঝুলে পড়তে পারি, হাতের শিরা কাটতে পারি। শামিন ইসমামের দিকে শীতল চোখে তাকিয়ে আছে। হঠাৎ করে ইসমামের চোখে পড়ে যায় আলো। আলো নিজেকে গুটিয়ে নেয়। ইসমাম ঠান্ডা গলায় তার ভাইকে বলে, এখন প্লিজ তোমরা যাও, তুমি যাও ভাইয়া, বড় ভাবি বিরক্ত হচ্ছে, ভাবিকে নিয়ে ঘরে যাও। আই এম টোটালি ফাইন। শামিন মাথা ঘুরিয়ে আলোকে দেখে, তারপর ইসমামের দিকে তাকিয়ে বলে, মেয়েটাকে বলবি না তো? শামিন কঠিন গলায় বলে, না। বেশ, আমি বের করে নেব, তারপর ঘাড় ধরে আমার ভাইয়ের পায়ের নিচে এনে ফেলবো। কত বড় সাহস আমার ভাইকে কষ্ট দেয়া! ইসমাম মাথা নিচু করে বেছের দিকে তাকিয়ে ম্লান হাসে। ঈশিতা আরও 2 পাতা ঘুমের ঔষধ খুঁজে বের করে এনে শামিনের হাতে দেয়। শামিন ঔষধগুলো নিতে নিতে ঠান্ডা গলায় বলে, এগুলো আমি নিয়ে যাচ্ছি, ঘুম না পেলে না ঘুমিয়ে থাক, দরকার নেই ঘুমের। শামিন হন হন করে বেরিয়ে যেতে নেয়। আলোর সামনে এসে থমকে দাঁড়িয়ে আলোর দিকে তাকায়। আলো চুপচাপ দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। ঈশিতা এসে বলে, জ্বর সেরেছে আলো? শরীর ঠিক আছে তোমার? আলো মাথা নাড়িয়ে শামিনের ঘরের দিকে যায়। শামিন ইসমামের দিকে আরো একবার তাকিয়ে বলে, ফ্রেশ হয়ে চুপচাপ শুয়ে থাক, সকালে কথা হবে। ঘরে ঢুকে সোজা গিয়ে ডিভানে গা এলিয়ে দেয় শামিন। অনেক রাত হয়ে গিয়েছে, কাল কিছু ইম্পর্টেন্ট কাজ রয়েছে, এখন একটু ঘুমিয়ে নেওয়া প্রয়োজন। 2 চোখ বন্ধ করার আগে আলোর দিকে একবার তাকায় সে। থমথমে মুখ নিয়ে বিছানায় বসে আছে চুপচাপ। শামিন আন মনে হেসে ফেলে। গটিসুটি মেরে বসে থাকার কোনো প্রতিযোগিতা হলে এই মেয়ে ওয়ার্ল্ড রেকর্ড করত। মায়ের গর্ভে শিশুরা যেভাবে হাত পা গুটিয়ে রাখে, এই মেয়েটাও সেভাবেই বসে থাকে। শামিন বেশ অবাক হয়। সাইজে ছোটখাটো একটা মেয়ে, তুলে একটা আছাড় মারা যায়, কোলে তুললে মনে হয় একটা শিমুল তুলোর বালিশের সমান ওজন। সেই মেয়ের তেজ কত! আবার সেই মেয়ে শামিনকে প্রাণে মারারও হুমকি দেয়, কারণ সে কারাতে জানে। তাই সে বিশ্বাস করে নিজে একটা বালিশ হয়ে 76 কেজি ওজনের ইয়াসার মির্জাকে ঘায়েল করবে। কতটা আত্মবিশ্বাসী এই মেয়ে! ইট পাথরের শহরের শেষ রাত জাগা পাখিটাও যখন ঘুম ঘুম চোখে ঢুলছে, তখন আলো জেগে। এতক্ষণ শুয়েছিল, এখন উঠে বসে আছে সে। মাথা ঘুরিয়ে ডিভানে ঘুমিয়ে থাকা শামিনের দিকে তাকাতেই কপাল কুঁচকে ফেলে। এবার 2-এ 2 4 মেলাতে পেরেছে সে। যে লোকটা নিজে একটা ক্রিমিনাল, যার মেছো ভাই শ্লীলতাহানির মামলার আসামি, তাদের ছোট ভাই তো ঠক ধান্দাবাজ হবেই। একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে যায় আলোর ভেতর থেকে। সারা জীবন ছেলেদের এক হাত দেখে নেওয়া চালাক চতুর উপাধি পাওয়া মেয়েটা কিনা পড়েছিল একটা ঠকবাজের পাল্লায়। দেখে নেবে সব কটাকে আলো, দেখে নেবে। আগুন চলে ওঠে আলোর চোখে মুখে, আবার নেবে সেই তা নিভে গিয়ে মুখ মলিন হয়ে যায়। পেটে হাত চেপে বসে থাকে সে। প্রচণ্ড খিদেই তার পেটে ব্যথা হতে শুরু করেছে। চোখে ঝাপসা দেখছে, জ্বর নেই আপাতত গায়ে, তাই খিদেটা মাথা চারা দিয়ে উঠেছে বেশ। আলো কিছুক্ষণ বসে থেকে আর টিকতে পারল না। মাথা ঘুরিয়ে দেখে টেবিলের উপর প্লেটটা এখনো ঢাকা দিয়ে রাখা আছে। হাত বাড়িয়ে প্লেটটা নিয়ে ঢাকনাটা সরাতেই একটা বাজে গন্ধ আলোর নাকে লাগে। প্লেটে ভাত, মাংস এবং পাতলা ডাল দেওয়া হয়েছিল। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় সেটা বাসি হতে শুরু করেছে। প্লেটটা হঠাৎ করে মায়ের কথা মনে পড়ে আলোর। প্লেটটা ঢেকে আবারও টেবিলের উপরে রাখে। হঠাৎ করে মায়ের কথা মনে পড়ে আলোর। মা কখনোই আলোকে না খেয়ে রাতে ঘুমাতে দিত না, কখনোই না। চোখ দিয়ে দুফোঁটা তরল গড়িয়ে পড়তেই আলোর সাথে সাথে তা মুছে শামিনের দিকে তাকায়। অস্ফুট স্বরে বলে ওঠে, দানব একটা। গা থেকে চাদর সরিয়ে নেমে পড়ে আলো। পা টিপে টিপে দরজার কাছে গিয়ে সন্তর্পণে দরজায় ছিটকানি খুলে ঘর থেকে বেরিয়ে যায়। ধীর পায়ে সিঁড়ি বেয়ে নেমে লিভিং রুম পেরিয়ে ডাইনিং রুমের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এদিক ওদিক তাকিয়ে ফ্রিজের কাছে এগিয়ে গিয়ে ফ্রিজের দরজা খোলে। তেমন কোনো খাবার নেই ফ্রিজে, আছে কিছু শুকনো ভাত এবং কিছু ফল। এই মুহূর্তে আলোর ভাতের খিদে পেয়েছে, তাই ভাতের বাটিটা ফ্রিজ থেকে বের করে নেয় সে। জীবনে কখনো আলো তরকারি ছাড়া শুধু ভাত খেয়ে দেখেনি।
শামিন ইয়াসারের জন্য আজ সেই সৌভাগ্য তার হয়েছে। ভাতটা ঠান্ডা হয়ে আছে, কিন্তু কি আর করা, এটাই গিলতে হবে। এদিক ওদিক না তাকিয়ে বাটিটা টেবিলে রেখে একটা চেয়ার টেনে বসে পড়ে সে। লবণ মেখে ভাতের লোকমা তুলে মুখে দিতেই কপাল কুঁচকে ফেলে আলো। ঠান্ডা শুকনো ভাত পেটের ভিতর যেতে চাইছে না, তবুও অনেক কষ্টে গিলে ফেলে। শুকনো ভাত তাই দ্রুত খেতে গিয়ে গলায় আটকে যায় হঠাৎ। কাস্তে কাস্তে আলো টেবিলের উপর দেখতে থাকে গ্লাসের পানি শেষ। কোথাও পানির চক দেখতে পাচ্ছে না সে। হঠাৎ করে কেউ তার সামনে একটা পানির গ্লাস রাখলো। আলো চমকে উঠে পিছনে তাকায়। শামিন তার দিকে তাকিয়ে আছে। আলো উঠে দাঁড়িয়ে যায়। শামিন ঠান্ডা গলায় বলে, খেতে বসার আগ পর্যন্ত পানি নিতে হয়। শামিনকে এভাবে দেখেই আলোর কাশি থেমে গিয়েছে। শামিন আলোর মুখের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে ভাতের বাটিটার দিকে তাকায়। মৃদু স্বরে বলে, সরাসরি বাটিতেই খাওয়া শুরু করে দিয়েছ, একটা প্লেট তুলে নিতে। আলো কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না। এভাবে এই লোকটার হাতে ধরা পড়ে তার লজ্জায় মাটির ভেতরে ঠুকে যেতে ইচ্ছে করছে। আমি ভেবেছিলাম পালাচ্ছ, দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে দেখি তুমি এখানে উদরপূর্তি করছো। আলো চলে যাওয়া ধরলে শামিন তার হাত টেনে ধরে। আলো এক ঝটকায় শামিনের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। শামিন বলে ওঠে, শুধু ভাত খাচ্ছিলে কেন, ওকে ডেকে তুলতে। আলো কোনো কথা বলে না। শামিন বলতে থাকে, সামিন ইয়াসার মির্জা প্রতি মাসে অসংখ্য দুস্থ পরিবারের বাজার করে দেয়, আর এখানে তার স্ত্রী জেদ দেখিয়ে না খেয়ে পরে এসে চুরি করে শুকনো ভাত খায়। হ্যাঁ, তরকারি ফ্রিজেই রাখা, একটু খুঁজলেই পেয়ে যেত। একদম আগে স্ত্রী বলবেন না, অবৈধ বিয়ে ওটা। মানি না আমি আপনার এই বিয়ে, আমি আপনার স্ত্রী নই। আলো তেতে ওঠে। শামিন আলোর দিকে এক কদম এগিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বলবো আমি, কি করবা তুমি, কি ক্ষমতা তোমার? শোনো তাহলে বলছি, তুমি আমার স্ত্রী, তুমি আমার স্ত্রী, তুমি আমার স্ত্রী, তোমার বাপ আমার শ্বশুর, তোমার মা আমার শাশুড়ি, তোমার ভাইয়ের আমার শালা, তুমি আমার স্ত্রী। কথাগুলো উচ্চারণ করে শামিন এক মুহূর্ত থামে। তারপর কণ্ঠে বিদ্রুপ নিয়ে বলে, এই যে বললাম, কি করবা তুমি, করো তো দেখি। কারাতে করবে? হ্যাঁ, কুংফু কারাতে। আলো হুট করে একতলা থুতু ছুঁড়ে মারে শামিনের গায়ে। শামিনের গলার কাছটাই লেগেছে। শামিন সাথে সাথে কপাল কুঁচকে ফেলে। আলো তার চোখে চোখ রেখে তাকিয়ে আছে। শামিন দাঁতে দাঁত চেপে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে আলোকে হতভম্ব করে দিয়ে তার শাড়ির আঁচল ধরে। আলো শিউরে ওঠে। শামিন আলোর আঁচল দিয়ে নিজের গলার কাছটা পরিষ্কার করতে করতে বলে, তুমি একটা উন্মাদ মেয়ে আলো। আলো নিজের আঁচল শামিনের থেকে টেনে ছাড়িয়ে নিয়ে বলে, আর আপনি একটা জানোয়ার। শামিন আলোর দিকে তাকায়, তেজি কণ্ঠে বলে, জ্বর চলে গেছে? তোমার জ্বর তোমার তেজের মতোই আলো, হুট করে আসে, হুট করে মিয়ে যায়। আলো কিছু বলে না। শামিন বলতে থাকে, উদরপূর্তি হয়ে গেলে ঘরে চলো, আমি রাত জেগে তোমাকে এখানে বসে পাহারা তো দিতে পারবো না। শেষ রাতের দিকে ঘুমিয়েছিল আলো, তাই আজ অনেকটা দেরি করে উঠেছে। পর্যাপ্ত ঘুমের অভাবে বেশ কাহিল লাগছে নিজেকে। শরীর এখনো খুব ক্লান্ত। ধীরে ধীরে উঠে বসে এদিক ওদিক তাকিয়ে দেখে পিশাচটা ঘরে নেই। জানালা থেকে তেজি রোদ আলোর নরম ত্বক পুড়িয়ে দিতে চাইছে। দুহাতে গাল ঢেকে কপাল কুঁচকে আলো বসে থাকে কিছুক্ষণ। তারপর বিছানা থেকে নেমে সোজা ওয়াশরুমে চলে যায়। মুখে পানির ঝাপটা দিয়ে ওয়াশরুমের আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে থাকে সে। আলোর গায়ের রং উজ্জ্বল শ্যামলা, কিন্তু আজ তাকে আরো অনেকটা বেশি উজ্জ্বল লাগছে। সারাদিন বন্দিশালায় আটকে থাকে সে। তাকে সূর্যের বেগুনি রশ্মি ছুঁতে পারে কই? মাত্র কদিনেই গায়ের রং এতটা বদলে গিয়েছে। হাত বাড়িয়ে তার টুথব্রাশ তুলে নিতেই চোখে পড়ে শামিন ইয়াসারের টুথব্রাশ। নিচে যেমন দানব আকৃতির তেমনি তার টুথব্রাশটাও দানব আকৃতির। আলোর ইচ্ছে করছে টুথব্রাশটাকে ওয়াশরুমের কমোডের মধ্যে চুবিয়ে রেখে দিতে। ওই লোকটার জন্যে এর চেয়ে ভালো আপ্যায়ন আলোর জানা নেই। নিজের ইচ্ছেকে দমিয়ে ফেলে হাত মুখ ধুয়ে আলো বের হয়ে যায় ওয়াশরুম থেকে। হেঁটে সোজা ঘর থেকে বের হয়ে দোতলা লিভিং রুমের কাছে যেতেই দাঁড়িয়ে পড়ে আলো। ইসমাম দাঁড়িয়ে আছে। আলো নিজেকে গুটিয়ে নিয়ে ইসমামকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে ইসমাম মৃদু স্বরে বলে, অদ্রিতা।
শামিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আতায়ুর আলম দরজা থেকে সরে দাঁড়ায়। শামিন ভেতরে ঢোকে। শামিনের পিছু পিছু কয়েকজন লোক ব্যাগ হাতে ঢোকে। বসার ঘরের একপাশে ব্যাগগুলো রেখে তারা চলে যায়। রেহেনা ধীর পায়ে বসার ঘরের দিকে এসে থমকে দাঁড়ায়। চোখ মুখ আতঙ্কে ছেয়ে যায় তার। আতায়ুর আলম নিচু স্বরে কিন্তু কণ্ঠে ঘৃণা নিয়ে বলে। এগুলো কি? শামিন সোফায় পায়ের উপর পা তুলে বসে বলে। প্রথমবার শ্বশুরবাড়িতে এসেছি, খালি হাতে তো আসা যায় না। আমি সামিন ইয়াসার মির্জা। রেহেনা ব্যাকুল কণ্ঠে বলে। বাবা, আমার মেয়েটাকে ছেড়ে দাও। আমরা কোনো থানা পুলিশ করিনি, কাউকে কিচ্ছু বলিনি। তুমি নির্বাচনেও জিতে গিয়েছো, এবার অন্তত আমার মেয়েটাকে ছেড়ে দাও। কথা দিচ্ছি আমরা সব ছেড়ে ছেড়ে অনেক দূরে চলে যাব। শামিন রেহেনার দিকে তাকিয়ে বলে। কাউকে কিছু বলেনি, ভালো করেছেন। আমার বাবা চেন্নাই থেকে আসলে বড়সড় রিসেপশন অনুষ্ঠান করে আমি সবাইকে নিয়ে জানিয়ে দেব আমি বিয়ে করেছি। আর আপনার মেয়েকে ছেড়ে দেওয়ার কথা যদি বলেন তাহলে বলবো সামিন ইয়াসার একবার যে জিনিসটা নিজের নামে করে নেয় সেটা সে হাতছাড়া করে না। রেহেনা ভেজা চোখে তাকিয়ে আছে শামিনের দিকে। আতায়ুর আলম বলে। তুমি কি চাইছো ইয়াসার? হ্যাঁ, আর কি চাইছো? মেয়েটাকে অন্তত একটু কথা বলতে দাও আমাদের সাথে। দেব, জামিলের জ্ঞান ফিরুক। একেবারে নেমন্তন্ন করে নিয়ে যাব আপনাদের আমার বাড়িতে। মেয়েকে প্রাণ ভরে দেখে আসবেন। আতায়ুর আলম অবাক চোখে তাকিয়ে আছে ইয়াসারের দিকে। বলে। জামিলের সাথে আমার কি সম্পর্ক? খুপিয়েছেন, আবার বলছেন কি সম্পর্ক? কেন এক কথা বারবার বলছো ইয়াসার? কেন? আমি তো বলেছি এসবে আমি জড়িত নই। থানায় হুমকিটা আমি এমনি দিয়েছিলাম, রাগের মাথায়, কোনো উদ্দেশ্য ছিল না আমার। ইয়াসার তাচ্ছিল্যের হাসি হাসে, তারপর বলে। হেরা, জামিলের স্ত্রী, আপনার মেয়ের বয়সী, 7 মাসের গর্ভবতী। আপনার লোক তার সামনেই তার স্বামীকে খুপিয়েছে। আচ্ছা, এত ভং ধরে থাকেন কিভাবে বলুন তো আপনি? মানুষের সামনে ইনোসেন্ট ফেস নিয়ে ঘুরে বেড়ান। হ্যাঁ, সিম্প্যাথি নেন তাদের। আতায়ুর থমথমে মুখ নিয়ে তাকিয়ে আছে ইয়াসারের দিকে। ইয়াসার বলে। আজ উঠি, মেয়ের জন্য চিন্তা করবেন না, সে ভালো আছে। অবশ্য তার ভালো থাকা না থাকা আপনাদের উপরে নির্ভর করছে। চুপচাপ থাকুন এবং জামিলের জন্য দোয়া করতে থাকুন। যদি মেয়ের সাথে কথা বলতে চান তো। আলো চুপচাপ দাঁড়িয়ে আছে। ইসমাম নিচু স্বরে বলে। সামনাসামনি তুমি বেশি সুন্দর অদ্রিতা। আলো অগ্নি দৃষ্টি দিয়ে ইসমামের দিকে তাকায়, কণ্ঠে ঝাঁঝ নিয়ে বলে। আমি তোমার ভাইয়ের স্ত্রী ইসমাম, তোমার ভাবি হই আমি। ইসমাম হেসে ফেলে, ঠান্ডা গলায় বলে। আমি ভাবিকেই বলেছি কথাটা। ছোট দেবর তোমার, একটু মস্করা করলাম। আলো কপাল কুঁচকে চলে যেতে নেয়। ইসমাম বলে। ভাইয়া তোমাকে তুলে এনে বিয়ে করেছে? আলো দাঁড়িয়ে পড়ে। ইসমাম বলে। ভাইয়াকে আমি ছোটবেলা থেকে দেখছি, এতটা প্রতিশোধ পরায়ণ ছিল না সে। তোমারও একটা চর তাকে এলোমেলো করে দিয়েছিল। আলো শীতল চোখে ইসমামের দিকে তাকায়, কণ্ঠে বিদ্রুপ নিয়ে বলে। কাল রাতে কি নাটক করেছিল ওটা? কেন বলে দিচ্ছ না নিজের ভাইকে সবটা? সাহস নেই তাই না? বলে দাও সবটা, তারপর 2 ভাই সাপ আর বেজি হয়ে কামড়াকামড়ি করে মরে যাও। এটাই তো চাই আমি। ইসমাম ম্ল্যান হাসে, নরম সুরে বলে। সেটা কখনো হবে না অদ্রিতা। আমি ভাইয়ার জন্য নিজের জীবন দিতে পারি। তুমি তো আমার জীবনের মাত্র একটা অংশ ছিলে। ভাইয়া যখন ধরে নিয়েছে তুমি তার মানে তুমি তার। আলো দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। ইসমাম বলে। মায়ের পরে পৃথিবীতে আমি ভাইয়াকে বেশি ভালোবাসি। সেই ভালোবাসার কাছে সবকিছু তুচ্ছ। তোমরা সবাই এক, সবাই জঘন্য। তোমরা ইবলিশের বিশেষায়িত বংশ। তোমাদের নাম রাখা তো ভুল হয়েছে। তোমাদের নামের পাশে তো ইবলিশ শব্দটা এফিডেভিট করে বসিয়ে নেবে। ইন্তেখাব ইবলিশ, ইমতিয়াজ ইবলিশ, ইস্তিয়াক ইবলিশ, ইস্তিয়াক ইবলিশ, ইয়াসার ইবলিশ, ইলহাম ইবলিশ, ইসমাম ইবলিশ। আলো কণ্ঠ তেজ নিয়ে অত্যন্ত স্পষ্টভাবে উচ্চারণ করে শব্দগুলো। ইসমাম আলোর চোখের দিকে তাকিয়ে আলোর চোখে তাদের পরিবারের প্রতি ঘৃণার পরিমাণ দেখতে থাকে। টিচার, আপনার চশমাটা আমি একটু পরি। শান্ত ইহানকে কোলে নিয়ে বসে আছে। প্রায় আধা ঘন্টা ধরে সে ইহানকে জে ফর জেব্রা শেখানোর চেষ্টা করছে, কিন্তু ইহান পড়া রেখে দুষ্টুমিতে মেতে আছে। কখনো শান্তর চশমা ধরে টানছে, কখনো মোবাইল ধরে। শান্তর ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে। এত ছোট বাচ্চাকে বসিয়ে আনা মুশকিল। সে এই কদিনেই হিমশিম খাচ্ছে। দরজা ঠেলে ঈশিতা মাথা বাড়িয়ে বলে। আসতে পারি? শান্ত গম্ভীর কণ্ঠে বলে। আসুন। ঈশিতা ঘরে ঢুকে ইহানের দিকে তাকিয়ে বলে। তুমি তোমার টিচারের কোলে উঠে বসে আছো কেন? ইহান কোনো কথা বলে না। শান্ত বলে। আমি বসিয়েছি, হাতে ধরে লিখিয়ে দিতে হয়।
ও এক শব্দে শান্তকে বলে ঈশিতা ইহানের দিকে তাকিয়ে বলে। আমার ঘর থেকে আমার হেডফোন নিয়েছো তুমি? ইহান মাথা নাড়ায়। কোথায় রেখেছো? পাপার ল্যাপটপের কাছে। ঈশিতা ঘুরে দাঁড়ায়। শান্ত আদুরে কণ্ঠে ইহানকে বলতে থাকে। প্লিজ ইহান বাবু, এবার একটু লেখো। ঈশিতা দাঁড়িয়ে পড়ে, শান্তর দিকে তাকায়, তারপর বলে। পাবলিক ভার্সিটির এক্স স্টুডেন্ট, কিন্ডারগার্টেনের বাচ্চা কেন পড়াচ্ছেন? চাকরির বাজার মন্দ, আপাতত কিছু টিউশনের দরকার ছিল। ভাগ্যক্রমে আপনাদের বাড়ি ছুটে গেল। ছোট বাচ্চা, চাপ কম। আমি চাকরির পড়ার পরও সময় পাচ্ছি। আপনার বড় লোক, মাস শেষে টাকা দেওয়া নিয়েই গাইগুন করবেন না। আর তাছাড়া বেশ ভালো অ্যামাউন্ট দিচ্ছেন, তাই পড়াচ্ছি। এই মুহূর্তে টাকার খুব প্রয়োজন আমার। সোজা সাপটা উত্তর দেয় শান্ত। ঈশিতা কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলে। বাহ, এত বেনিফিট! আর আমাদের বাড়িতে প্রতিদিন খুব ভালো ভালো নাস্তা দেওয়া হয় আপনাকে। এটা বললেন না, এটাও বলুন। শান্ত ঈশিতার চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বলে। হ্যাঁ, সেটাও। ঈশিতা বলে। আচ্ছা, বিরক্ত করার জন্য দুঃখিত। আপনি আপনার ছাত্রকে পড়ান। কাজ শেষ করে হসপিটালে গিয়েছিল। সেখান থেকে শামিন সোজা বাড়িতে আসে। গাড়ি থেকে নেমে কিছুক্ষণ বাগানের দিকে তাকিয়ে থেকে বাড়ির ভিতর চলে যায়। সূর্যের তাপটা প্রখর আজ। পাঞ্জাবির বুকের কাজটা ভিজে গিয়েছে ঘেমে। ইহান বড় বাবাকে দেখে ছুটে এলে ইহানকে কোলে তুলে নেয়রা শামিন। আদুরে কণ্ঠে বলে। হসপিটাল থেকে এসেছি, জীবাণু গায়ে বাবা, এখন না। ইহান দাঁড়িয়ে পড়ে। শামিন বলে। আমি ফ্রেশ হয়ে নিই আগে, তারপর আমরা খেলবো। তুমি চলো আমার ঘরে। ইহান মাথা নাড়ায়, সে যাবে না। শামিন বলে। কেন যাবে না কেন? তোমার ঘরে ওই মেয়েটা থাকে, রাগী মেয়েটা, পচা মেয়েটা। ঋতু ধমক দিয়ে বলে। ইহান, এসব কি বলছো? বড় মা বলো। আমি বলবো না বড় মা, ওই মেয়েটা পচা। শামিন মৃদু হেসে বলে। ঠিকই বলেছো ইহান, ওই মেয়েটা পচা, আর আমি কি? আমি ভালো, আমার সুপার মেয়ে। শামিন হাসতে হাসতে সিঁড়ির দিকে যায়, তারপর ঘুরে ঋতুকে জিজ্ঞেস করে। ইসমাম কোথায়? ভাইয়া নিচের ঘরে। দোতলায় উঠে শামিন সোজা ইসমামের ঘরে যায়। দরজার বাইরে দাঁড়িয়ে বলে। আসবো ছোট। ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ইসমাম ভাইয়ের দিকে তাকায়, তারপর বলে। এসো ভাইয়া, পারমিশন কেন নিচ্ছ? শামিন ম্ল্যান হাসে, বলে। ভূত নেমেছে ঘাড় থেকে। ইসমাম তার কোনো উত্তর না দিয়ে ল্যাপটপ বন্ধ করতে করতে বলে। তোমার সাথে আমারও কিছু কথা ছিল। আমি আমেরিকা ফিরে যেতে চাচ্ছি ভাইয়া। এসেছিলি কেন? তোমাদের দেখতে, দেখা হয়েছে। আমার ওখানে একটা আলাদা জীবন রয়েছে ভাইয়া। কিসের জীবন? 9টা-5টা অর্গানাইজেশনের পেছনে জোরঝাপ, জায়গায় জায়গায় ঘুরে প্রতিবেদন লেখা। সমাজসেবা করতে চাইলে তো দেশে বসেই করতে পারিস। এখানে কোনো সংস্থা খোল, আমি আছি তোর পাশে। ইসমাম মৃদু হাসে। শামিন বলে। তোর জন্য মেয়ে দেখেছি, বিয়ে করবি। স্টপ ইট ভাইয়া, তুমি বেশি বাড়াবাড়ি করছো। আমি কিছুই বাড়াবাড়ি করছি না, তুই বাড়াবাড়ি করছিস। একটা মেয়ের জন্য হেদিয়ে মরছিস। বারবার বলছি ঠিকানা দে, আমিও দেখতে চাই কোথাকার কোন হুর পরি। চুপ করে থাকে ইসমাম। শামিন উঠে দাঁড়িয়ে বলে। ফুয়াদের সাথে আমি আলোচনা করছি, বাবা দেশে ফিরলেই কথাবার্তা বলবো। ইস্যুর জন্যও ছেলে দেখছি, আর কোনো কথা শুনতে চাই না আমি। ইসমাম পাত সারতে চাইলেও শামিন পাত্তা না দিয়ে চলে যায়। ভাইয়া চলে যেতেই ইসমাম একটা গভীর নিঃশ্বাস নেয়। দরজা ঠেলে ভিতরে ঢুকে আগে পরিস্থিতি অনুধাবনের চেষ্টা করছে শামিন। কাউকে দেখতে না পেয়ে হাত ঘড়িটা খুলে আয়নার সামনে রাখতে গিয়ে দেখলো তার ড্রেসিং টেবিলে মেয়েদের সব প্রসাধনী। এগুলো ঋতুর কাজ, ওই মেয়েটার জন্যে রেখে গিয়েছে। অবশ্য ওই তেজি মেয়েটা এসব ছুঁয়েও দেখবে না। শামিন এক মনে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর পাঞ্জাবি পাল্টে ফ্রেশ হয়ে টি শার্ট গায়ে চাপিয়ে বারান্দার দরজার কাছে যেতেই থমকে দাঁড়ায়। অদ্রিতা আলো নামের মেয়েটা বারান্দার রেলিং ধরে ওদিকে ফিরে দাঁড়িয়ে আছে। বারান্দার এক পাশে তার ভেজা শাড়িটা শুকাতে দিয়েছে। সম্ভবত এই মাত্র গোসল সেরেছে সে। ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে রেখেছে। শামিন দীর্ঘ সময় আলোর দিকে তাকিয়ে আছে। অদ্ভুত এক অনুভূতিতে তার মস্তিষ্ক আলোড়িত হচ্ছে। যে রহস্য শামিন ইয়াসারের কাছে
অমীমাংসিত। তার অবচেতন মন যে হুট করে অদ্রিতা আলো নামের মেয়েটির প্রেমে পড়ে যেতে চাইলেও তা ঘ্রণাক্ষরেও টের পেল না পিশাচ স্বামী নিয়াসার মির্জা। ফোনের ভাইব্রেশনের শব্দে ফোনের দিকে তাকায় সে। স্ক্রিনে ফুয়াদের নাম্বার দেখে ফোনটা রিসিভ করে। তার দৃষ্টি এখনো আলোর পিঠের দিকে। ওপাশ থেকে ফুয়াদ বলে, কি করছিস? ঘোরের মধ্যে বিড়বিড় করে শামিন বলে ওঠে। লুকিয়ে লুকিয়ে নিজের বউকে দেখছি। ফুয়াদ কিছু শুনতে না পেয়ে জোরে বলতে থাকে। হ্যাঁ হ্যালো, কি করছিস? শামিনের ঘোর কেটে যায়। গলা খাকারি দিয়ে ফুয়াদকে বলে, কিছু না, বল কি ব্যাপার। শামিনের কণ্ঠস্বর শুনে আলো ঘুরে তাকায়। জামিলার জ্ঞান ফিরেছে, তুই হসপিটাল আয় তো। ফুয়াদ ফোন কেটে দিলেও শামিন কানে ফোনটা ধরে দাঁড়িয়ে থাকে আলোর দিকে তাকিয়ে। আলো শামিনকে দেখে কপাল কুঁচকে এগিয়ে আসে। শামিন টের পেল ওই মেয়েটা যত এগিয়ে আসছে তার অদ্ভুত অনুভূতি হচ্ছে। কেমন আলাদা এই অনুভূতি। এত বছরের জীবনে কোনো মেয়েকে দেখে এত অস্থিরতা কখনো কাজ করেনি তার ভেতরে। আলো শামিনকে পাশ কাটিয়ে চলে যায়। শামিন কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে কান থেকে ফোনটা নামায়। জামিনের কথা মনে পড়তেই তাড়াহুড়ো করে টি শার্ট বদলে একটা ব্লু শার্ট চাপিয়ে বেরিয়ে যায় ঘর থেকে।